আমাদের স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আচ্ছা আমার রেকর্ডিংও শুরু হয়ে গেছে। আমার রেকর্ডিংটাও শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমরা এখানে যারা আছি, হ্যাঁ, তাদের মধ্যে কেউ কি কখনো হচ্ছে ওয়ার্ডপ্রেস কি আমরা ইনস্টল করছি বা আমরা ওয়ার্ডপ্রেস টুকটাক জানি, এরকম কয়জন আছে এখানে? আমরা টুকটাক জানি, মানে সেট আপ টেটআপগুলো আমরা খুব সহজেই করতে পারি, ঠিক না? আচ্ছা, তার মানে আমরা যদি সবাই যদি টুকটাক এটা করতে পারি, আচ্ছা আর এখানে এমন কেউ কি আছেন যে স্যার আমি কখনো এটা করি নাই? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা ধরে নিচ্ছি কেউই করে নাই আর কি। ওকে, আমি এভাবে এটারে ধরে নিচ্ছি যে আপনারা কেউই এটা নিয়ে করেন নাই। এখন আমার যেটা কাজ থাকবে যে আমি একবারে প্রথমে ডাউনলোড করে আমি কিভাবে সেট আপ করবো, এবং আপনারা যারা অ্যাডভান্স জানেন তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে, এবং যারা কিছুই জানেন না তারা বারবার প্রশ্ন করবেন আমারে। ওকে, প্রশ্ন করতে আসলে এখানে কোনো মানা নাই। আমি চাই আপনারা অনেক, আমার কথা ক্লাস আমার মানে 2-4টা বেশি লাগুক, কিন্তু আপনারা প্রপারলি শেখেন। ওকে গুড, আমরা তাহলে শুরু করে দিলাম। ওকে, তো নরমালি আমি গতদিন জ্যাম নিয়ে আলোচনা করছিলাম, এবং জ্যামটা আমরা কোথায় সেট আপ করবো, কীভাবে সেট আপ করবো, এটা টোটালটাই আমি মানে কতদিন এটা বলে দিছি। তো এখন আমরা যে জিনিসটা করব, যখন আমাদের পিসিতে যখন জ্যামটা আমাদের সেট আপ হয়ে যাবে, তো তখন আমরা কি করব, আমরা এখানে কীভাবে জ্যামটা লিখে, যদি জ্যামটা লিখলে এরকম একটা ক্লিক করব। নর্মালি ক্লিক করলে আমাদের এই অনেকগুলো মডিউলই এখানে আছে জ্যাম্পের, তবে তার মধ্যে যেটা হচ্ছে যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই অ্যাপাচি এবং মাইস্কুলটা লাগবে। ওকে, তো আমরা যে জিনিসটা করব, এটাও আমরা স্টার্ট করব এবং এটাও আমরা স্টার্ট করব। ওকে, এটাও আমরা স্টার্ট করব। তো যখন আমরা এটা স্টার্ট করে ফেলবো, এবং তখন আমরা যখন প্রথম জ্যাম সেট আপ দেবো, তখন আমরা যেটা করব যে আমরা এই এক্সপ্লোরের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমরা কোথাও ঢুকবো না, শুধু আমাদের প্রজেক্টগুলো থাকে কোথায়, htdocs-এর মধ্যে। এখানে ঢুকে আমি যা যা পাবো, ওকে, এটার মধ্যে আমি যা যা পাবো প্রথমেই, এখানে কিন্তু আমার অনেকগুলো প্রজেক্ট আছে, বোঝা গেছে? এগুলো হচ্ছে আমার রিসেন্ট প্রজেক্ট। তো আমরা প্রথমে যখন সেট আপ করবো, তার প্রথমে যখন যে ফোল্ডার থাকবে, যে ফাইল থাকবে htdocs-এর মধ্যে, পুরাটা আমরা ডিলিট করে দেব, বোঝা গেছে? তো পুরাটা ডিলিট না করলে হবে কি, আমরা গিয়ে যখন ব্রাউজারে এটা এভাবে ওপেন করব, যে এভাবে যখন ওপেন করব, লোকাল হোস্ট লিখে এভাবে আমরা যখন লোকাল হোস্ট লিখবো, তো তখন এখানে যেমন আমার ভিতরে প্রজেক্টগুলো দেখাচ্ছে, জাস্ট আমার তখন এরকম প্রজেক্টগুলো দেখায় না। ওকে, তো তখন ওইটা সে হচ্ছে অন্য একটা ফোল্ডারের মধ্যে নিয়ে চলে যায়। ওকে, তো বাট আপনি যখন ডিলিট করে দিবেন তখন দেখবেন এখানে পুরাটাই এমটি। ওকে, এখানে আর কোনো কিছু নাই। তো তখন যেটা করবেন, আমরা আমাদের কাজ করার জন্য যেটা করব, তো ধরেন আমরা এখানে একটা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। আমি ধরেই নিলাম আমার এটার মধ্যে কিচ্ছু নাই, আমি নতুন করে একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। তো প্রজেক্টের মধ্যে নিয়ে যখন আমি কাজ করতে যাব, তো তখন আমরা এখান থেকে গিয়ে এরকম একটা ফোল্ডার যদি আমরা বানাই, যে কোনো নামে একটা ফোল্ডার বানাই, যেমন ধরেন আমরা একটা আমাদের কি বলে, আপনাদের মধ্যে একজনের নাম বলেন। হ্যালো, নাইম, NAYEEM মনে হয়, নাইম নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা নাইমের ধরেন আমরা নাইমের জন্য একটা ওয়েবসাইট বানাবো। তো নর্মালি যেটা হয়, আমরা অবশ্যই একটা ওয়েবসাইট বানাইতে গেলে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন ওকে, অর্থাৎ আমাদের এই নাইমের এই টোটাল প্রজেক্টটার যা কোড টোড বা ওয়ার্ডপ্রেসের যা কিছু সব কিছু নাইম ফোল্ডারের মধ্যে থাকবে। তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা এখান থেকে গেলে আমরা একটা ডাটাবেজও লাগবে। এই ডাটাবেজে যাওয়ার জন্য আমরা কি করব, লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন এটা লিখলে দেখবেন এরকমভাবে আমার হচ্ছে ডাটাবেজের, এখানে আমার ডাটাবেজ রিলেটেড সকল ইনফরমেশনগুলো আমার এখানে চলে আসবে। তো আমাদের এই দুইটা জিনিস লাগবে, এবং পাশাপাশি আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে wordpress.org-তে আমরা যাব, এবং যাওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে আমরা ডাউনলোড করব, বোঝা গেছে? এখান থেকে খুব সহজেই যদি আমরা এখানে যাই যে গেট
হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এখানে আসলে খুব সুন্দরভাবে তারা বলে দিছে এবং দেখেন তারা কি বলতে প্রাইসলেস অ্যান্ড অলসো ফ্রি, বোঝা গেছে। তো আমরা এখান থেকে গিয়ে কি করতে পারি, আমরা এখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারি, আমরা কিভাবে ইনস্টল করতে পারি, এর বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট বলে দিছে, বোঝা গেছে। কি বলতেছে, উই রিকমেন্ডেড সার্ভার রানিং ভার্সন 7.4, অর্থাৎ পিএসপির হচ্ছে ভার্সনটা 7.4 হইলে, আমরা গতদিন যেটা ডাউনলোড করছিলাম ওইটা ডাউনলোডের আপনাদের জন্য বলছিলাম ওইটার ভার্সন কত ছিল, 8 মেবি, ঠিক না? বাট এখানে যেটা বলতেছে, হ্যাঁ আমরা অনেক সময় দেখি না যে আমরা এরকম যদি এরকম করি যে জ্যাম ডাউনলোড, ওকে, জ্যাম ডাউনলোড, এই যে এখানে কি ছিল, কি বলতেছে যে আমাদের জন্য কোনটা বেটার হয়, মানে মিনিমাম যাতে আমাদেরকে এইটা যাতে থাকে। তো আমি কিন্তু সবাইকে বলছিলাম যে আপনাদের এইটা ডাউনলোড করতে, তার মানে কি এটা থেকে এটা আরও বেশি আপডেট। ওকে, এখানে দেখেন তিনটা জিনিস বলা আছে, 8.0.3, এটার মানে জানেন 8.0.3 এটা কিন্তু একটা নেম আছে, বা 7.4.16 এটা কিন্তু একটা কি আছে, এটার কিন্তু একটা নেম আছে, আপনারা কি জানেন এটার কি নেম? হ্যাঁ, সাইজের সাথে তো স্বাদ না, আমি বললাম যে এটার একটা মানে আছে 7.4 পয়েন্ট, মানে এই যে আচ্ছা গুড, আচ্ছা এটা তো না, এটা আমি একটু বলে নিই। আমরা ওয়ার্ডপ্রেসেও যদি যাই, ওয়ার্ডপ্রেসেও যখন আমরা যাব 5.7.1, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন। এখন 5 এর মানে কি, হ্যাঁ 7 এর মানে কি, 1 এর মানে কি, এটা কি আমরা জানি? আচ্ছা গেট, মানে তাইলে আমরা একটু শিখে নিই। এটা প্রথমটা যেটা থাকে এটা হচ্ছে কি মেজর, এটার নাম হচ্ছে কি মেজর, ওকে। পরেরটা নাম হচ্ছে কি মাইনর, পরেরটার নাম হচ্ছে কি মাইনর, আর লাস্টেরটার নাম হচ্ছে কি প্যাস, এটার নাম হচ্ছে কি প্যাস। অর্থাৎ কোনো যদি ছোটোখাটো কোনো চেঞ্জ থাকে, ওকে, এই এই ছোটোখাটো চেঞ্জ যখন ওয়ার্ডপ্রেস আবার নিয়ে আসবে তখন দেখবেন এরকম নিয়ে আসবে 5.7.2, কিন্তু মানে এটা হচ্ছে এরকম যে মোটামুটি অনেকগুলা ছোট চেঞ্জ আসছে, হ্যাঁ বেশ চেঞ্জ আসছে, ওকে। তো যখন বেশ অনেকখানি চেঞ্জ তারা নিয়ে আসে তখন এটার আবার এরকম করবে যে 5.8 পয়েন্ট কত 0 বা 1 এখান থেকে কিন্তু শুরু করবে, অর্থাৎ অনেকগুলা পেস মিলায় হচ্ছে কি হয় একটা মাইনর হয়, ওকে। আবার অনেকগুলা মাইনর মিলে কি হয় একটা মেজর হয়, ওকে। সো আমরা অনেক সময় এরকম দেখি না যে 5.5 এর পরে দেখবেন 6.0.0, এরপর 6.1.1 বা হচ্ছে 1.2, 1.3, এভাবে কিন্তু আস্তে আস্তে আসবে। আমরা সবাই কি ক্লিয়ার এটা? হ্যালো, আচ্ছা গুড। অর্থাৎ এটা আমরা কিন্তু একটু নোট করে রাখবো, হ্যাঁ, যে মেজর মাইনর একটা হচ্ছে কি প্যাস, ওকে। আচ্ছা, তো হ্যাঁ জি বলেন। মানে অল্প কিছু চেঞ্জ হয়েছে আর কি, অর্থাৎ ভার্সন টু ভার্সনে অল্প কিছু তারা চেঞ্জ করে নিয়ে আসছে, ওকে। আচ্ছা, যখন আমরা এখানে 6 দেখবো তখন আমরা ভাববো যে এটা মোটামুটি বেশ চেঞ্জ আসছে ওয়ার্ডপ্রেসে, বোঝা গেছে। হ্যালো, বা মনে করেন এখানে যে 7.4.6 থেকে 8 পয়েন্ট যখন আসছে তখন আমরা ধরেই নেব মোটামুটি বেশ চেঞ্জ আসছে এখানে, ওকে। যেমন এই যে এইটার থেকে এটার কিন্তু পার্থক্যটা একটু কম, 7.3.2 কি 27, এখানে কি আসছে 7.4, ওকে। মূল ভার্সন মেজর ভার্সনটা কিন্তু ঠিকই আছে, মাইনরে চেঞ্জ হয়েছে, ওকে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা যখন ওয়ার্ডপ্রেসটা যখন আমরা ডাউনলোড করে ফেললাম, আমরা কি ওয়ার্ডপ্রেসে ডাউনলোডে ক্লিক করছিলাম না, ক্লিক করি না। এখন আমাদের এই যে ওয়ার্ডপ্রেসটা কি হচ্ছে, আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে, ওকে। এই যে ওয়ার্ডপ্রেসটা যখন আমাদের ডাউনলোড হয়ে যাবে, তো ওয়ার্ডপ্রেসে আগে যে 4 ভার্সনটা ছিল, হ্যাঁ, সো এটা তো হচ্ছে 5.7 পয়েন্ট কত 1.4 থেকে এই 5-এর মোটামুটি খুব ভালো চেঞ্জ আসছে। সো ওয়ার্ডপ্রেসটা যারা 1-1.5 বছর আগে যারা হয়তো নিয়ে এর আগে কাজ করছিলেন, দেন হয়তো এখন যদি দেখেন দেখবেন মোটামুটি অনেক তারা চেঞ্জ নিয়ে আসছে ওয়ার্ডপ্রেসের মধ্যে।
একজন একটু মেসেঞ্জারে বলছিলেন, হ্যাঁ হ্যাঁ বলেন। রিকোয়েস্ট দিছে মনে হয় একজন, দেখেন তো। অনেকে রিকোয়েস্ট দিছে। আচ্ছা ওকে। আচ্ছা আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ডাউনলোড হয়ে যাবে। ঝামেলা কোথায়? স্যার ফেসবুকে ওই মেসেঞ্জার একটা গ্রুপ আছে, সবাই সমস্যা নাই, সবাইরে তো আমি অ্যাড করাতে পারবো না, না আপনারা মানে একটু। মানে আমাকে আমাকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিন। গতকাল খোলা হয়েছে তো। আচ্ছা আচ্ছা, আপনি কে বলছিলেন? আমি নাইম স্যার। আপনি নাইম না? আচ্ছা তাইলে আপনি আমার হচ্ছে জাস্ট একটা মেসেজ করে দিন, হ্যাঁ ওকে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার মানে এটা আমাদের অলরেডি কি হয়ে গেছে, অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা যদি অলরেডি ডাউনলোড, ডাউনলোডের মধ্যে যদি আমরা আসি, এখানে দেখতেছি যে আমাদের এখানে কি হয়ে গেছে, অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, স্যার স্যার আপনাকে স্যার রিকোয়েস্ট পাঠাইছে স্যার। রিকোয়েস্ট পাঠাইছেন? আমি আপনাকে, জি স্যার, অ্যাড করে নিব। কই আসে নাই তো রিকোয়েস্ট। যাই হোক, ওইটা ক্লাসের পরে করলে হবে। আচ্ছা আমাদের এইটা যখন আমাদের এইটা যখন ডাউনলোড হয়ে গেছে, তো তখন আমরা কি করব, আমরা এখান থেকে গিয়ে আনজিপ করব। নর্মালি এটা হচ্ছে আমরা এখান থেকে আনজিপ করব। আপনাদের বুঝতে সমস্যা হলে কিন্তু আমার প্রশ্ন করেন, ওকে। আমরা এখানে আসলাম এবং আসার পরে যেটা দেখব, ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে এবং এই ফোল্ডারের মধ্যেও আরও কি আছে, এখানে আরও 3টা ফোল্ডার এবং বেশ কিছু ফাইল এখানে আছে। তো এখন আমরা একটু এগুলোর সম্বন্ধে একটু পরিচয় জানবো, যে ডাব্লুপি অ্যাডমিনটা কি, ডাব্লুপি কন্টেন্টটা কি, বা ডাব্লুপি ইনক্লোজটা কি। ডাব্লুপি অ্যাডমিনটা হচ্ছে যে আমরা যে সিএমএসটা ইউজ করব, এই যে সিএমএসের যে ব্যাক এন্ডের যে পার্টটা, হ্যাঁ অর্থাৎ ড্যাশবোর্ডের যে পার্টটা, এইটার মধ্যে যা কিছু আছে তার সমস্ত ম্যাক্সিমাম ফাংশন, ভিউ, ম্যাক্সিমাম বিষয়গুলা আমাদের এই ডাব্লুপি অ্যাডমিন থেকে এখান থেকে কন্ট্রোল করা। অর্থাৎ ওইটা কন্ট্রোল করার জন্য বা ওইটা তৈরি করার জন্য যা যা কিছু লাগছে সব কিছু তারা এই ডাব্লুপি অ্যাডমিনের মধ্যে রেখে দিছে। আর পরে কি আছে, ডাব্লুপি কন্টেন্ট। ডাব্লুপি কন্টেন্টের মধ্যে কি কি জিনিস থাকবে দেখেন, খেয়াল করেন। প্লাগইনস আছে, থিমস আছে, ওকে। অর্থাৎ আমরা এই ওয়ার্ডপেজ যখনই ডাউনলোড করি তখন তারা ডিফল্ট কিছু প্লাগইন বা ডিফল্ট কিছু থিম দিয়ে রাখে। এই যে আমরা একটু দেখি, এই যে এখানে দেখেন, এই যে এখানে কি আছে, একটা ডিফল্ট একটা প্লাগইন দেওয়া আছে, এখানে ডিফল্ট 2-3টা থিম দেওয়া থাকে, ওকে। এই যে এখানে খেয়াল করেন, এখানে 3টা আমার থিম দেওয়া আছে ডিফল্ট, ওকে। তো এরকম অনেকগুলো থাকবে যেগুলো হচ্ছে, তো আমরা যদি পরবর্তী টাইমেও যদি কোনো প্লাগইন আপলোড করি বা কোনো থিম যদি আপলোড করি, তাইলে এটা থিমটা থিমের মধ্যে চলে যায়, প্লাগইনটা প্লাগইনের মধ্যে চলে যায়। এবং কোনো ইমেজ বা কোনো ফাইল যদি আপলোড করি, দেখবেন এখানে যখনই আমি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে দেবো, এখানে আপলোডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, ওকে। সো এইটা এখানে থাকে। আর এই ডাব্লুপি ইনক্লুডসের মধ্যে যে জিনিসটা থাকে, আমার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মাঝখানের যে কানেকশন এর যে বিষয়টা, অর্থাৎ কানেক্টিভিটির যে বিষয়টা, সেটা এখানে থাকে। এবং এই এই দুইটারে মার্জ হয়ে কাজ করার জন্য, ওকে, অনেক কিছু প্লাগ ইন বা থার্ড পার্টি অনেক কিছু মূলত এই ডাব্লুপি ইনক্লুডসের মধ্যে থাকে। যেমন এখানে দেখেন পিএসপি মেলার আছে, তো দেন কি আছে, এখানে আছে রেস্ট এপিআই আছে, অর্থাৎ রেস্ট এপিআইগুলো এখানে দেওয়া আছে, ওকে। অর্থাৎ এখানে বলতে আসলে অনেক কিছু আসলে এখানে দেওয়া থাকে, ওকে। তো মূলত যেগুলো হচ্ছে যে দুইটার সাথে মার্জ করবে, ফ্রন্ট ইন এবং ব্যাক ইন রিলেটেড, এবং ওয়ার্ডপ্রেসের নিজস্ব সিএমএস এর নিজস্ব কোডিংগুলা আমাদের এই ডাব্লুপি ইনক্লুডসের মধ্যে তারা রেখে দেয়।
আর এখানে বাইরে যেগুলা ফাইল দেখতেছেন এগুলা ম্যাক্সিমাম ফাইলগুলা হচ্ছে এখানে আছে, তার হচ্ছে কনফিগারেশন আছে, বোঝা গেছে, তার হচ্ছে আপনার মিনিমাল যে হচ্ছে যে সেটিংগুলা, ওকে, অর্থাৎ ওয়ার্ডপ্যাড যখন আমরা সেট আপ করবো তখন যে বেসিক যে সেটিংগুলা, এটা আসলে বাইরে অনেক ফাইলের সাথে এটা কানেক্টেড। ওকে, সো আমরা যদি কেউ কোনো কারণে ধরেন এক্সাম্পল, আমি যদি ধরেন এরকমভাবে কোনো একটা ফাইল যদি ওপেন করি, আমরা অনেকে আছে যেটা কিনা কিছুই বুঝবো না। আমরা যদি এভাবে চিন্তা করি, এখানে দেখেন এখানে আসলে বোঝার মতো আমাদের কিছু নাই, বোঝা গেছে? আপনারা কেউ কি বুঝতেছেন এখানে কি লেখা? হ্যালো হ্যালো, যারা হয়তো পিএসপি নিয়ে কাজ করেন দেখেন তারা কিন্তু খুব সহজে হয়তো ধরতে পারবেন, আবার খুব সহজে ধরতে পারবেন এরকমও না, বোঝা গেছে? তো বেশ বড় বড় ইস্যু, তো এখন আমাদের কাজ হচ্ছে এগুলো নিয়ে ঘাটাঘাটি না করা প্রথম দিকে, বোঝা গেছে? আমাদের কথা হচ্ছে আমরা এগুলো আগে প্রথমে কোথাও যাব না, আমরা যেখানে যাব, আমরা যখন আনজিপ করছি, আনজিপ করার পরে ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল পাইছি এবং এখানে যে ফোল্ডারগুলো পাইছি এবং টোটালটারই আমরা কি করব, এখান থেকে কপি করব। আমরা এখান থেকে কপি করার পরে আমরা এটা নিয়ে রাখবো কোথায়, এই যে আমরা ধরেন নাইম সাহেবের আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। ওকে, পোর্টফোলিও কি বানাবো, একটা ওয়েবসাইট বানাবো। তো সেখানে গিয়ে আমরা যখন আমরা এখানে যখন রাখতেছি, তো যে যে জিনিসটা হচ্ছে এখানে আমরা কপি করে আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে, তো আমার এটা যখন পেস্ট হয়ে যাবে, স্যার, বলেন। প্রত্যেকটা থিমের জন্য কি আলাদা আলাদা ভাবে এভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড? না, আমরা প্রত্যেকটা থিমের জন্য না, আমরা যদি নতুন নতুন একটা করে সাইট বানাইতে চাই, মনে করেন আমার জন্য একটা সাইট বানাইলেন, আপনার জন্য একটা সাইট বানাইলেন, আরেকজনের জন্য, তখন আলাদা আলাদা করে ওয়ার্ডপ্রেস। কিন্তু প্রতিবার থিম তো আমি চেঞ্জ করতেই পারি, বোঝা গেছে? থিমের জন্য না, একটা ওয়েবসাইটের জন্য একবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই হয়। ওকে ফাইন, এইটা আমরা যখন করে দিলাম, এখন দেখেন এই সাইটটা করতে গেলে আমাদের একটা ডাটাবেস লাগবে, কারণ যেহেতু ডাইনামিক, তো আমার এখানে অনেক নামে আছে। তো আমি সবসময় যে জিনিসটা করি, আমার যে প্রজেক্টের যে নাম আছে, প্রজেক্টের যে নামটা আছে, আমরা ওই প্রজেক্টের নাম অনুযায়ী আমরা কি বানাবো, প্রজেক্টের নাম অনুযায়ী আমি একটা ডাটাবেজের একটা টেবিল কি বলে একটা ডাটাবেস বানাবো। তো আমরা কি ডাটাবেস বানাইতে পারি সবাই? হ্যালো, হ্যাঁ, আচ্ছা, একজন এই যাতায়াত করবে, এটা নিয়ম, ঠিক আছে? তো আমরা ট্রাই করব সঠিক সময় ইন করার। ওকে, পরে যে, তো আমার তো এটা তো আমি তো চেক করি না এটা, কারণ আচ্ছা আচ্ছা আমরা একটা ডাটাবেস কিভাবে বানাবো, তো দেখেন এখানে অলরেডি আমার যে নামে ডাটাবেসগুলো আছে এই নামে আমি ডাটাবেসগুলো বানাইতে পারবো না। তো ধরেন আমি এরকম নামে একটা বানাইছি, ধরেন খান নামে আমি একটা ডাটাবেস বানাবো, খান ক্রিয়েট করলাম, এর মানে কি হয়ে গেল, আমার একটা ডাটাবেস হয়ে গেল, বোঝা গেছে? দেখেন আমার এই কি নো টেবিল ফাউন্ড ইন কি ডাটাবেস, এটার মধ্যে কিন্তু কোনো কি নাই, কোনো আমার টেবিল নাই, কিন্তু আমরা অনেক ওয়েবসাইট বানাই, যেমন ধরেন এটা একটা ওয়েবসাইট, কি কয় একটা ওয়েবসাইট একটা ডাটাবেস, এখানে দেখছেন কতগুলো টেবিল আছে, অনেকগুলা টেবিল, এখানে আমার 46টা টেবিল আছে, এবং আমি যদি চাই যে এখানে আবার একটা টেবিলের মধ্যে কি আছে, এখানে আমার অনেকগুলা ফিল্ড আছে, বোঝা গেছে? সো এরকমই আমি এই মাত্র যেটা বানাইলাম খান নামে, এটার মধ্যে কিন্তু কি নাই, কোনো ধরনের টেবিলেই নাই। তো আমি যদি আবার নতুন করে গিয়ে যদি মনে করি, আমি আবার এই খেয়াল করেন এখানে ক্লিক করেও কিন্তু একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো খান নামে যখন আমি আবার এখানে করতে যাব, তখন কি বলবে যে অলরেডি খান নামে একটা ডাটাবেস আছে। তখন আমি যদি চাই যে আমি আমার ডাটাবেসটা কি করতে, ডিলিট করতে, তাইলে আমি কি করব, যে খানটারে আমরা এখান থেকে সিলেক্ট করব, কোনো কারণে আমি হয়তো একটা ভুলে একটা ডাটাবেস বানিয়ে ফেলছিলাম, আমি চাচ্ছি এটা ডিলিট করে ফেলতে। তো সেই ক্ষেত্রে যেটা করবে, খান নামের এটা আমরা সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পরে কি করব, আমরা এখান থেকে ড্রপ করে দেব। ওকে, এখান থেকে ড্রপ করে দেব, এবং দেওয়ার পর এখান থেকে কি আসবে, নিউয়ের এই জায়গাটাতে এসে আমরা ধরেন এই নাইম নামে আমরা কি বানাবো, আমরা একটা টেবিল বানাবো। ওকে, কি, হ্যাঁ না স্যার, একটা ডাটাবেস বানাবো। মাথায় রাখবেন একটা ওয়েবসাইটের জন্য আমরা একটা ডাটাবেস লাগে, একটা ওয়েবসাইট বানানোর জন্য একটা ডাটাবেস লাগে, বা একটা দিয়ে করতে হয়। তাইলে এখন আমরা যদি একাধিক ডাটাবেস নিয়ে যদি কাজ করতে চাই, যখন আমরা একাধিক ডাটাবেস নিয়ে কাজ করতে যাব, তখনই আমাদের এপিআই লাগবে, বোঝা গেছে? এপিআই এর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ওয়েবসাইটের সাথে 2-3টা ডাটাবেসের
কানেক্ট করে আমরা কাজ করতে পারি, বা এভাবেই মূলত কাজটা করতে হয়। আমরা সবাই কি বুঝছি? হ্যালো, জি স্যার। আচ্ছা গুড। আচ্ছা, নাইম নামে আমরা এখানে এটা কি ক্রিয়েট করছি? হ্যাঁ, আমাদের নাইম নামে একটা আমাদের কি হয়ে গেছে দেখেন, এই নাইম নামের আমি যে ডাটাবেসটা বানাইছি, এই ডাটাবেজের মধ্যে কিন্তু কোনো টেবিল নাই। আচ্ছা, এদিকে আমি যে জিনিসটা করছি, আমার এটা কিন্তু পুরাটা কিন্তু কপি হয়ে গেছে কোথায়? এই যে নাইমের মধ্যে। তো যখন কপি হয়ে গেছে তখন আমরা আমাদের কম্পিউটারে গিয়ে এই যে লোকাল হোস্ট লিখে এটা যখন দেখব, তখন দেখবেন এখানে নাইম নামে একটা ফোল্ডার আমার তৈরি হয়ে গেছে। এবং এই ফোল্ডারের মধ্যে যখন আমরা এটা ক্লিক করব, তখন দেখেন এখানে একটা জিনিস বলতেছে যে আমার এখানে আমি এখানে ল্যাঙ্গুয়েজটা সেট করব। এখন আপনাদের মধ্যে এরকম হতে পারে যে স্যার আমি এখানে বাংলা দিতে পারি বা আদার্স। তো এটা আসলে মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি যদি বাংলা ব্লগও বানাইতে চান, এখানে বাংলা সিলেক্ট করলে যে বাংলা হবে এরকম না। আপনি ব্লগের মধ্যে যদি বাংলা লেখা ইনপুট করেন তাহলে বাংলায় আসবে। এখানে বাংলা সিলেক্ট করা মানে হচ্ছে এটার যে ড্যাশবোর্ডটা আছে, বা ব্যাক ইনটা আছে, এইটা তখন এরকম দেখাবে যে আমরা যেখানে ব্যাক লেখা, ওখানে লেখা থাকবে পিছনে যান, ঠিক আছে? হ্যাঁ, ফরওয়ার্ড মানে সামনে যান এরকম। এবং যেটা কিনা আমার ইংরেজির থেকে আসলে বাংলাটা তখন বেশি কঠিন হবে। তো আমরা চাইলে অবশ্যই স্যার, ওই যে এসটি ডগের কথা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম হ্যাঁ নামে। হ্যাঁ যখন নতুন প্রজেক্ট তৈরি করব তখন ওরকম একটা করে ফোল্ডার নিয়ে ওখানে আমরা ওয়ার্ডপ্রেসটা গেট হ্যাঁ। এবং সেম নামে আমরা ট্রাই করবো একটা ডাটাবেস। সেম নামে কেন করি জানেন? মনে করেন ফিউচারে গিয়ে যাতে সহজে খুঁজে পাই, বোঝা গেছে? হ্যাঁ, এই জন্য সেম নামেই করছি আর কি। আপনারা চাইলে আপনাদের মতো করে নাম দিতে পারেন, কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখতে হবে ডাটাবেস ক্রিয়েট করার সময়, সেটা হচ্ছে যে আপনারা এখানে যখন ডাটাবেসের টেবিলের নাম দিবেন, আপনারা কোনো সময় ড্যাশ ইউজ করবেন না। মনে করেন এরকম আসলো নাইম ড্যাশ হাসান, এরকম না, নাইম আন্ডারস্কোর হাসান, এভাবে দিবেন, বোঝা গেছে? অবশ্যই কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না, ওকে? এটার কিছু নিয়ম আছে, ওকে? আর নাইলে পরবর্তী টাইমে কোয়েরি ফায়ারিংয়ে কোনো ঝামেলা হয়, বোঝা গেছে? আপনি হয়তো লোকাল হোস্টে ঠিকই কাজ করবে, অনলাইনে আবার এই ধরনের কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ফেস করতে হয়, ওকে? এখানে আমার লোকাল পিসিতে যে কোনো কিছুই রান করে, তো অনলাইনে আবার সার্ভারে রাখলে অনেক কিছুই রান করতে চায় না। তো তখন দেখা গেল কষ্ট করে সাইট বানাইছেন, কিন্তু সাইটটা আবার আপনার অনলাইনে প্রপারলিভাবে কাজ করতেছে না, তখন আপনার একটা বিশাল একটা হ্যাসেল হবে, ওকে? সো আসেন আমরা আমরা এখানে গিয়ে ইংলিশটাই রাখবো, এবং রাখার পরে কি করব? কন্টিনিউ। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। ওকে, আচ্ছা। না, অটো হইলে তো আমার আবার দেখতে হবে, বোঝা গেছে? যে কে যেমন আমার এখানে যেমন আপনারা যে নামে রেজিস্ট্রেশন করছেন, এখন তো আমি সবাইরই হচ্ছে আমার এখানে অ্যাড করাচ্ছি। সামনে হয়তো এই আমাদের গ্রুপ থেকে চেক করব, একজন দুজন থাকতে পারে না যে যারা হয়তো অ্যাডমিশনই নেই বা আদার্স কোনোভাবে ঢুকে পড়ছে, এরকম অনেক সময় হয়। তো এখন এই জন্য আমি এখন ঈদের পরে হয়তো এগুলো চেক করব। ওকে, ফাইন। এই জন্য এখন অটো অ্যাডমিট এটা দেওয়া যাবে না, ওকে? আচ্ছা, এখানে দেখেন কয়েকটা জিনিস লাগবে। একটা কি হচ্ছে ডাটাবেস, কি ডাটাবেস নেম, একটা কি আছে ডাটাবেস নেম, আরেকটা কি আছে ডাটাবেস কি ইউজার নেম, আরেকটা কি আছে ডাটাবেস ইউজার নেম, আরেকটা কি আছে ডাটাবেস কি পাসওয়ার্ড, আরেকটা আছে ডাটাবেস হোস্ট, আরেকটা আছে টেবিল প্রিফিক্স, বোঝা গেছে? আরেকটা আছে টেবিল প্রিফিক্স। এখন আমাদের ডাটাবেজের নেমটা কি? হ্যালো, আমাদের ডাটাবেজের নেমটা কি? নাইম, বোঝা গেছে? আমাদের ডাটাবেজের ইউজার নেমটা কি? গেট। আমরা কিন্তু ডাটাবেজ যখন বানাইছি তখন আমরা কোনো ইউজার নেম দেই নাই, ওকে? তো আমাদের ইউজার নেম যখন না দেব তখন ডিফল্টভাবে সে কি ধরে নিবে? রুট, বোঝা গেছে? ডিফল্টভাবে সে কি ধরে নিবে? রুট, বোঝা গেছে? ROOT, রুট। আমরা ডাটাবেস বানানোর সময় কোনো পাসওয়ার্ড দিছি? আমরা কিন্তু কোনো পাসওয়ার্ড দেইনি, তার মানে আমার পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা, ওকে? আচ্ছা, আমাদের ডাটাবেজের হোস্ট, আমাদের মাইস্কুলের সবসময় হোস্ট হয় কি লোকাল হোস্ট,
কি হোস্ট কি লোকাল হোস্ট। লোকাল হোস্ট। ওকে, আচ্ছা আমাদের টেবিল প্রিফিক্স বলতে আসলে আমরা কি বুঝি? টেবিল প্রিফিক্স বলতে আমরা কি বুঝি বলেন তো? মানে কারো কোনো আইডিয়া আছে টেবিল প্রিফিক্স বলতে আমরা কি বুঝি? টেবিল প্রিফিক্স বলতে কি বুঝি? অর্থাৎ প্রত্যেকটা টেবিল শুরু হওয়ার আগে কি দিয়ে শুরু হবে। ওকে, প্রত্যেকটা টেবিল শুরু হবে যে আমার যখনই এখন সেট আপ করবো, এখন আমার নাইমের মধ্যে কোনো টেবিল নাই, কিন্তু আমি যখন টেবিল হবে তখন ওদের ডিফল্ট কিছুই আছে, যে এরকম ইউজার নামে একটা টেবিল হবে, বোঝা গেছে, অপশন নামে হবে। তো এখন যেটা হচ্ছে আমরা চাচ্ছি যে ইউজার হওয়ার আগে এরকম হয়ে হোক যে ক্রিয়েটিভ দিয়ে শুরু হোক, তার মানে ক্রিয়েটিভ আন্ডারস্কোর দিয়ে হইলে প্রত্যেকটা টেবিলের আগে ক্রিয়েটিভ আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। এটার কয়েকটা বেটার দেন হচ্ছে বেটার দিক হচ্ছে যে হ্যাকার সহজেই জানে বা থার্ড পার্টি অনেকেই জানে যে ইউজার নামে একটা টেবিল হয়, কিন্তু প্রথমে যে আমি কি প্রিফিক্স দিছি এটা কিন্তু অনেকেই জানে না। কি বোঝা গেছে? তো যেমন ধরেন আমি যখন লেটস গোর মধ্যে আসব, তখন আমার এখানে ডাটাবেজের নাম কি? ডাটাবেজের নাম হচ্ছে কি নাইম। ইউজার নেম কি হবে? ইউজার নেম হবে কি রুট। পাসওয়ার্ড কি হবে? ব্ল্যাঙ্ক। আমার হোস্ট কি লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্সের কথা কি বলতেছে? ডাব্লুপি আন্ডারস্কোর। তো আমি এটা না দিয়ে এরকম দেবো সিএস আন্ডারস্কোর, মানে ক্রিয়েটিভ শেপার। বোঝা গেছে? দেওয়ার পরে আমরা যখন এখান থেকে সাবমিট দেব, দেখেন আমি যখনই এখানে কোনো কিছু ভুল দিলে কিন্তু সেট আপ নিবে না। ওকে, ভুল দিলে কিন্তু কি করবে না, সেট আপ নিবে না। ওকে, তো যেমন আমরা একটু ভুল করেই আসি। ওকে, নাইমা এরকম দিয়ে দিই আমি যদি সাবমিট করি কি বলতেছে ক্যান নট সিলেক্ট ডাটাবেস। খেয়াল করছেন? হ্যাঁ, এর মানে এটা কিন্তু আমার ভুল হয়েছে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে গিয়ে যখন এটা এরকম করব নাইম নামে দিয়ে যখন সাবমিট করব, তাই পাসওয়ার্ড পেয়ে গেছে। এখান থেকে যখন আমরা সাবমিট করব কি বলতেছে অল রাইট কি, যে অর্থাৎ এটা আমারটা কি হয়ে গেছে, আমার সব কিছু ইনফরমেশন ঠিক আছে। অ্যান্ড কি বলতেছে রান দি কি ইনস্টলেশন। তো যখন আমি এখানে ক্লিক করলাম, তো তখন এখন যে ইনফরমেশনটা চাচ্ছে এরকম যে আমার মানে এটা কি ধরনের ওয়েবসাইট হবে, বা হচ্ছে ওয়েবসাইটের টাইটেলটা কি হবে। তো আমরা এখানে ওয়েবসাইটের টাইটেল দিলাম যে এটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট, এরকম পোর্টফোলিও এরকম বানাইলাম যে পোর্টফোলিও। আমরা কিন্তু এগুলো আবার ভেতর থেকে চেঞ্জ করতে পারি। ইউজার নেম বলতে আমরা যে ড্যাশবোর্ডে ঢুকবো ওইটার ইউজার নেম আমি দিলাম হচ্ছে অ্যাডমিন। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম অ্যাডমিনই দিয়ে দিলাম, 1 থেকে 5 দিয়ে দিলাম, 1 2 3 4 5। ওকে, কি বলতেছে ভেরি উইক। আমি বললাম ঠিক আছে আমারটা ভেরি উইকই থাক। ইওর ইনফরমেশন, অর্থাৎ এই যে অ্যাডমিন, এই যে যিনি হচ্ছে এই যে হচ্ছে এখান থেকে লগ ইন করে ঢুকবে, যিনি অ্যাডমিন থাকবে, ওকে, ওনার ইমেলটা চাচ্ছে। তো এরকম আমরা দিয়ে দিই যে ইনফো ডোমিন। এই যে মেলগুলো কিন্তু ভেতর থেকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমার অ্যাকুরেট মেলেই হতে হবে এরকম না। বোঝা গেছে? আমরা ইনিশিয়াল প্রথমে কাজ করার সময় যে কোনো মেলে যেতে দেখেন আমি এরকম একটা মেল দিয়ে দিলাম। এখানে একটা জিনিস, একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতেছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। বোঝা গেছে? ডিসকভারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এইটার মানে কি কেউ কি আমার বলতে পারবেন? হ্যালো, আমার আসলে আপনাদেরকে প্রশ্ন করার মানে কি আমি জানতে চাই যে আপনাদের মধ্যে অনেকে জানে কি না। ওকে, গুড। না হ্যাঁ বলেন, আরেকজন বলেন। যদি চেক করি তাহলে হচ্ছে মানে সার্চ ইঞ্জিনের ইয়া করার সময় এসইওটা করবে না আর কি। আর যদি না চেক করি তাহলে সে করবে। স্যার মানে হচ্ছে এখানে আমি সম্পূর্ণভাবে ওয়েবসাইটটা তৈরি করার আগে যদি ইয়ে করে রাখি, তাহলে যে আগে আমরা যে ডাটাগুলো দিব সেগুলো সার্ভারটা সেভ করে রাখবে বা তার ইয়াতে রাখবে, কিন্তু পরে যখন
আচ্ছা, আমি যদি এটা সম্বন্ধে একটু বলে নিই, সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট যখন আমি অনলাইনে যখন রাখি, বোঝা গেছে, অনলাইনে যখন রাখি তখন কি করে গুগল এটারে হচ্ছে রিড করে, বোঝা গেছে। যেমন আমি যখন এখানে এরকমভাবে গিয়ে লিখবো যে ক্রিয়েটিভ শেপার, বোঝা গেছে, ক্রিয়েটিভ শেপার, তো তখন দেখেন গুগল কি করছিল, আমার সাইটটা কিন্তু রিড করার পরে সে কি করছে, আমারে কিন্তু রিড করে এই যে এই কন্টেন্টগুলা কিন্তু সে রিড করে আবার আমাদেরকে সাজেস্ট করতেছে, বোঝা গেছে, আবার কোর্স কন্ট্যাক্ট, ঠিক আছে, এরকম কিন্তু এভাবে কিন্তু সাজেস্ট করতেছে, অর্থাৎ গুগল কিন্তু এটা রিড করছে। তো আমরা চাচ্ছি যে আমরা যখন প্রথমে সাইট বানাবো, যখন অনলাইনে রাখবো, আমার সাইটটা হয়তো ড্যামি কন্টেন্ট থাকতে পারে, ড্যামি ছবি থাকতে পারে, আমি চাচ্ছি না যে গুগল আমার সাইটটা প্রথমেই ইন্ডেক্স করে ফেলুক, বোঝা গেছে। কারণ প্রথমে যখন ইন্ডেক্স করে ফেলে ভুলভাল ডাটা নিয়েও কিন্তু ভুলভাল হচ্ছে ডাটা নিয়েই সে বসে থাকে, তো পরবর্তীতে এটা আবার আমাদের অনেক ঝামেলা হয় এসইওর জন্য। ওকে, তো আমরা এই জন্য প্রথম অবস্থাতে আমরা যেটা করবো এটা ডিসকভারেজ করে নেব, বোঝা গেছে, যে আমার এটা ইন্ডেক্স করবে না। আপনার পিসিতে থাকলে তো নর্মালি ইন্ডেক্স করবে না, কিন্তু এটা আপনি অনেক সময় আমরা গুগলে রেখেও ড্রাইভে রেখেও আমরা কী বলে ডোমিনে রেখেও আমরা যখন কাজ করব তখন যাতে কি করে, এটা যাতে ইন্ডেক্সিং না করে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে কি করলাম, পুরোটা দেওয়ার পর এগুলো তো ভেতর থেকে সব চেঞ্জ করা যায়। ওকে, এগুলো আবার ভেতর থেকে চেঞ্জ করা যায়, একটু টাইম লাগবে, অল্প কিছু টাইম। এই যে আমরা একবার সেট আপ করলাম না, আমাদের আর সেট আপ করতে হবে না, এখন এই একটা ফুল সাইট আমরা বানাবো, একবার সেট আপই হয়ে যাবে। এখন লগ ইনের কথা, প্রথমে সে লগ ইনের কথা বলতেছে, তো আমরা এখান থেকে লগ ইন করলাম এবং আমরা এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 অ্যাডমিন লগ ইন করলাম। এর মানে দেখেন আমরা এখান থেকে একটা ব্যাক ইন পেয়ে গেলাম। ওকে, এটা একটা ব্যাক ইন পেয়ে গেলাম। তো আমরা এই ব্যাক ইন করে ফেললাম, আমরা ধরেন কাজ টাজ করলাম, তো আমরা আবার নতুন করে ঢুকবো। তো আমরা নতুন করে যদি ঢুকতে যাই তাহলে আমরা কিভাবে যাব, আমি একটু দেখাই আপনাদেরকে। ধরেন আপনি আবার প্রথম থেকে আবার ঢুকলেন, আপনি যখন এবার নাইমের মধ্যে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা ওয়েবসাইট আপনি পেয়ে গেছেন, বোঝা গেছে। এটা একটা কি ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট কিন্তু কি এটা তৈরি হয়ে গেছে, আমরা সবাই কি দেখতেছি? হ্যাঁ, এটা কিন্তু একটা ওয়েবসাইট আমাদের তৈরি হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, তার মানে আমরা ব্যাক এন্ডে ঢুকবো কিভাবে, ব্যাক এন্ডে ঢুকতে গেলে wp-admin একটু লিখে রাখতে পারেন আপনারা যারা নতুন, এখানে wp- কি অ্যাডমিন নামে একটা কথা লেখার পর যখন আপনি ইন্টার দিবেন তখন দেখবেন এখানে এরকম চলে আসছে। ওকে, আপনারা বলতেছে যে আপনি এখানে এবার আপনার এটা অ্যাডমিন কি ছিল, অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি ছিল 1 2 3 4 5 দিয়ে যখন আমরা ঢুকবো তো তখন আমরা এটা আবার ব্যাক ইন্টে ঢুকে পড়বো। তো এখন আমরা যদি চাই এটা ব্যাক ইন থাক এবং ফ্রন্ট ইনটাও আমরা সামনে নিয়ে আসবো, তো আমরা আমাদের ফ্রন্ট ইনটাও আমরা এইভাবে সামনে নিয়ে আসতে পারি। ওকে, এই যে খেয়াল করেন আমি ব্যাক ইন থেকে এখানে গিয়ে একটা নতুন ট্যাব করে নিউ ট্যাবে, এখন এটা হলো ফ্রন্ট ইন, এটা হলো কি ব্যাক ইন্ট। এখানে যে কালো দাগটা দেখতে পারতেছেন এই দাগটা এই জন্যই আসছে কারণ আমি অলরেডি যেহেতু লগ ইন আছি। ওকে, আমি যেহেতু লগ ইন আছি সেহেতু এইটা আমার এখানে দেখা যাচ্ছে, বাট বাইরে থেকে কেউ এটা দেখবে না, বোঝা গেছে, একমাত্র এটা আমি এখান থেকে দেখতে পারতেছি এই কালো দাগটা। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এইবার আমরা তো এটা তো এখান থেকে আমরা করলাম, এখন আমাদের যে বিষয়গুলো একটু আমরা জানবো যে অ্যাকচুয়ালি এটার কোথায় কি আছে, বোঝা গেছে। ওকে, কোন মেনুতে গেলে আমরা কি পাবো। ওকে, হ্যালো হ্যালো, আচ্ছা গুড, আচ্ছা শুনতে পাচ্ছেন আপনারা, আচ্ছা গুড। আপনাদের বুঝতে কি আছে, কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গুড। আমরা এই ড্যাশবোর্ডটা সম্বন্ধে আগে একটু আমার এই ব্যাকএন্ডের কিছু অপশন সম্বন্ধে আগে আমরা একটু জেনে নিই বেসিকভাবে। ড্যাশবোর্ডটা এই যে এই অংশটারই বলা হচ্ছে ড্যাশবোর্ড, বা আমাদের এই টোটাল অংশটার নামই হচ্ছে ড্যাশবোর্ড। ওকে, সো এখানে এই যে আমরা যে পেজটাতে আসি এটা হচ্ছে ড্যাশবোর্ডের হোম পেজ, এই যেখানে এই জন্য হোমটা সিলেক্ট আছে। আপডেট মানে আমাদের অনেক সময় অনেক প্লাগ ইন বা আমাদের ওয়ার্ডপ্রেসও যদি অনেক সময় আপডেট কোনো ভার্সন আসে তো এখানে সে একটা নোটিফিকেশন দিবে যে আপনার অমুক জিনিসটা আপডেট করেন, বোঝা গেছে, বা আপনার ওয়ার্ডপ্রেসটা আপডেট করেন। ওকে, বা আপনার কোনো একটা প্লাগ ইন ইউজ করছিলেন, প্লাগ ইনটার এখন ওরা আপডেট দিচ্ছে, বলবে যে আপনি এখান থেকে আপডেট, অর্থাৎ কোনো নোটিফিকেশন আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারবো। পোস্ট বলতে আসলে কি বুঝি, পোস্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে যেমন ধরেন আমরা একটা নিউজ পেপারের কথাই যদি চিন্তা করি,
বোঝা গেছে? একটা নিউজ পেপারের কথাই যদি চিন্তা করি, আমি একটা নিউজ পেপারই আমি যদি বের করি এরকম, ওকে। এই যে দেখেন এখানে দৈনিক শনাক্তের 4 লাখের বিশ্ব রেকর্ডে ভারত, ওকে। আচ্ছা, তো তার মানে এই যে এইটা যে একটা যে লেখা, এই যে এখানে যা যা কিছু আছে, ইমেজ, লেখা, ডিটেলস, সবগুলো হচ্ছে কি একটা পোস্ট, সবগুলো হচ্ছে কি একটা পোস্ট। আপনারা কি আমার কথা কি বুঝতেছেন? হ্যালো, আচ্ছা গেট। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা পোস্ট, ওকে। তো এখন দেখেন এটা হচ্ছে একটা পোস্ট। তো অর্থাৎ এরকম আমি যদি চাই যে আমি আমার ওয়েবসাইটের মধ্যে, কারণ অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের জন্মই হয়েছিল ব্লগের জন্য, বোঝা গেছে, ওকে। এবং ওয়ার্ডপ্রেস এমন একটা সাইট, এটা দিয়ে আপনি ব্লগ বানাতে পারবেন, ই কমার্স বানাতে পারবেন, সব ধরনের কাজই করতে পারবেন, ওকে। যেমন আমরা ধরেন আমরা ম্যাজেন্টো দিয়ে ম্যাক্সিমাম কাজ করি, হচ্ছে আপনার ধরেন ই কমার্স ওয়েবসাইটের জন্য কাজ করা হয়, বোঝা গেছে। জুমলাটা দিয়ে আগে মূলত হচ্ছে ধরেন ওই দেন কর্পোরেট লেভেলের সাইটগুলোই বেশি করা হইতো, এখন আসলে ওরাদের দিয়েও এখন ওরাও অনেক সুন্দর সুন্দর থিম নিয়ে আসছে ই কমার্সের জন্য, যেমন শপিফাইটা টোটালটাই হচ্ছে ই কমার্সের জন্য এরকম। কিন্তু ওয়ার্ডপ্রেসটা আসলে মানে সে সব দিকেই বেটার, বোঝা গেছে। আপনি এটা দিয়ে ব্লগ বানাতে পারবেন, কর্পোরেট সাইট বানাতে পারবেন, ই কমার্স বানাইতে পারবেন, এখন টুকটাক অনেকে অ্যাপ্লিকেশনও দেখি বানাই, বোঝা গেছে। তো যে যেখানে ছিলাম, যে এটা হচ্ছে যে একটা পোস্ট। এখন ধরেন খেলার মধ্যে যদি ক্লিক করেন, দেখেন খেলা একটা ক্যাটাগরি, কিন্তু মানে এখানে কিন্তু শুধু খেলার খবরই আছে, এখানে শুধু খেলার খবর আছে না। হ্যালো, আপনি যদি এখানে যদি এরকম আসেন যে খেলার খবরে আপনি যদি এখানে বাণিজ্যের মধ্যে যান, আপনি এখানে একবারে দেন ওই ব্যবসা বাণিজ্য রিলেটেডই এখানে আছে, বোঝা গেছে। অর্থাৎ এখানে অন্য টাইপের কোনো পোস্ট নাই। আপনি যদি এখানে এরকমে যান যে ধরেন আরোর মধ্যে যদি ক্লিক করেন, সমগ্র বাংলাদেশ আছে, ওকে। রাজনীতির মধ্যে যদি ক্লিক করেন, এখানে দেখেন সব রাজনীতি, পলিটিক্যাল বিষয়গুলা, নিউজগুলো এখানে আসছে, বোঝা গেছে। তো এমনই আমরা এখানে যে পোস্টগুলা থাকবে, যে পোস্টগুলা করবে, এগুলো সব একটার পর একটা এখানে থাকবে। নিউ নতুন করে যদি কোনো একটা পোস্ট আমরা করতে চাই, তাহলে আমরা এখান থেকে গিয়ে টাইটেল দেব, এখানে ইয়ে করবো, এখানে ক্যাটাগরি আছে, এখান থেকে সিলেক্ট করব আমরা। এটা আমরা পরে দেখবো, বোঝা গেছে। আমরা এখান থেকে একটু পরে দেখবো এটা। তো আমরা যখন আমরা পোস্ট করি বা তখন দেখবো। আর ক্যাটাগরির মধ্যে যেমন এখানে যেমন একটা নিউজ পেপার, এখানে খবর একটা ক্যাটাগরি, মনে করেন সমগ্র বাংলাদেশ একটা ক্যাটাগরি, খেলা একটা ক্যাটাগরি, ক্রিকেট, বাণিজ্য, এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটাগরি। অর্থাৎ এই ক্যাটাগরির আন্ডারে যখন আমরা কোনো পোস্ট করব, যখন বলে দেবো যে এই পোস্টটা খেলার আন্ডারে, তখন কি হবে, আপনি ওই নিউজটা গিয়ে ওই খেলার মধ্যেই আপনি পাবেন, ওকে। বা ওই পোস্টটা গিয়ে আপনি খেলার মধ্যেই পাবেন, ওকে। সো এখানে আমরা আমাদের ইচ্ছা মতো কী করতে পারি, আমরা আমাদের ক্যাটাগরিগুলা বানায় নিতে পারি, ওকে। এবং এটা আমরা বানাবো। আচ্ছা, মিডিয়ার মধ্যে দেন স্যার এটা হচ্ছে ট্যাগ। তো ট্যাগটা যেটা হচ্ছে, অনেক সময় আমরা যেটা হচ্ছে আমরা চাই যে আমাদের কোনো পোস্টের মধ্যে যদি কেউ কোনো কিছু লিখে সার্চ করে, মানে কিছু ওয়ার্ড বা কিছু ট্যাগ, যাতে আমার সাইটটা যাতে সামনে চলে আসে। তো এই জন্য কমনলি পপুলার কিছু ট্যাগ আমরা এখানে বানায় নিতে পারি, এবং যেটা প্রতিবার নিউজ পোস্ট করার সময় বা কোনো একটা হচ্ছে পোস্ট করার সময়, হ্যাঁ, মানে কি বলে, নতুন একটা পোস্ট করার সময় আমরা এগুলা সিলেক্ট করে দিতে পারি, ওকে। আচ্ছা, মিডিয়ার মধ্যে যে জিনিসটা আছে, যে আমরা আমাদের এই ওয়েবসাইটটা করতে গেলে যত ধরনের ফাইল, ইমেজ, যা কিছু আমরা আপলোড করব, সবগুলো আমাদের এই মিডিয়ার মধ্যে এসে থাকবে। অর্থাৎ এইটা আবার কোথায় চলে যাবে জানেন, এটা একটু দেখায় আপনাদের। যে নাইম নামের এখানে ডাব্লিউপি কন্টেন্টে যখন আসছি, খেয়াল করেন যে আপলোডস নামের একটা ফোল্ডার কিন্তু অটোমেটিক আমার কী হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখানে 2021-এর 5, আজকে মানে হচ্ছে এটা তো মে মাস, তো মে মাসের 5 মানে এটা হচ্ছে, অর্থাৎ এই মে মাসের যাবতীয় ছবিগুলো কই থাকবে, এখানে থাকবে, ওকে। সো এই আমার মিডিয়া রিলেটেড, এখান থেকে আমি যদি নতুন একটা কিছু ছবি আপলোড করতে চাই, এখান থেকে গিয়ে খুব সহজে আমি ছবি আপলোড করে দিতে পারি, বোঝা গেছে। আচ্ছা, এখানে থাকলো পেজ। ক্যাটাগরি এক জিনিস, পেজ কিন্তু আরেক জিনিস। বলেন তো পেজ এবং ক্যাটাগরির মধ্যে পার্থক্য কোথায়? যেমন একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো পোস্ট পড়তে পারে, কিন্তু একটা পেজের আন্ডারে কিন্তু কি একবার লেখা আসবে এবং মানে পরবর্তীতে কি হতে পারে,
এটা আমার চেঞ্জ হতে পারে লেখা, কিন্তু প্রতিবার কিন্তু পোস্ট পড়বে না, ঠিক না? যেমন আমি যদি এখান থেকে যদি দেখাই যে ক্রিয়েটিভ শেপার, ধরেন আমি এখানে আসলাম, তো ক্রিয়েটিভ শেপারের আমি সাইডে আসলাম, আসার পরে মানে যদি আমি অ্যাবাউটে ঢুকি, এখন আমরা যদি কোনো পোস্ট যদি করতে চাই তাইলে কি আমি কি অ্যাবাউটের আন্ডারে কি আর করবো? অর্থাৎ আমার এখানে কি থাকবে, এই যে লেখাটা ফিউচারে গিয়ে লেখাটা হয়তো চেঞ্জ হতে পারে, ছবিটা হয়তো চেঞ্জ হতে পারে। কি বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ, যেমন অ্যাবাউট একটা পেজ হয়, স্পোর্টস নামে একটা ক্যাটাগরি হয়, অর্থাৎ ওইটার আন্ডারে বারবার আমার পোস্ট আসতেই পারে, কিন্তু অ্যাবাউটের আন্ডারে কিন্তু কি থাকবে না, আমার কোনো পোস্ট কিন্তু পড়বে না। বোঝা গেছে? যেমন কন্টাকাস, বোঝা গেছে? যেমন কন্টাকাস, খেয়াল করেন এখানে আমার ইনফরমেশনগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু এর মানে এই না যে এটা হচ্ছে হবে। বোঝা গেছে? যে আমার হচ্ছে কন্টিনিউ পোস্ট আসবে, যেটা কিনা আমার কি হয়েছে, রাজনীতির মধ্যে যখন এটা করছে, এটা একটা ক্যাটাগরি ছিল বিধায় কি আমার এখানে যত পলিটিক্যাল বিষয় ছিল সবগুলো কিন্তু আমার এখানে আসছে। ওকে, আমরা কি ক্লিয়ার? হ্যাঁ, আমরা একটু কাজ করলে মানে আমরা আরও বেশি ক্লিয়ার হব। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে অ্যাড নিউ এর মাধ্যমে গিয়ে এটা কি করতে পারি, আমরা এখান থেকে গিয়ে নতুন একটা পেজ বানাইতে পারি। ওকে, কমেন্টসের মধ্যে যদি আমরা আসি, এখানে খুব সুন্দর করে কমেন্টস দেওয়া আছে, যতগুলো কমেন্টস করবে। এপিআরএন্সের মধ্যে যদি আমরা আসি, এখানে যতগুলো থিম আমাদের আছে, কি আছে, যতগুলা কি আছে, যতগুলা থিম আছে এখানে। বোঝা গেছে? এই যে 3টা থিম ছিল, এই থিমগুলো, অর্থাৎ আমরা যদি চাই নতুন করে একটা থিম অ্যাড করতে, আজকের ক্লাসে আমরা অ্যাড করব একটু পরে। তো ধরেন এখানে যেমন আমাদের এইটা কিন্তু কি আছে, এটা সিলেক্ট আছে বিধায় এটা চেহারা দেখতে এরকম। তো আমি যদি এইটারে সিলেক্ট করতাম, এটারে যদি অ্যাক্টিভ করে দিই, তো তাইলে দেখেন কি হবে, এটা চেহারাটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেছে? এটা চেহারাটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তার মানে আমি যদি এরকম করতাম যে এটার চেহারাটা আমি এরকম করব, এরকম করব, এটারে অ্যাক্টিভ করে দিলে যে কোনো একটা অ্যাক্টিভ করা যাবে। এই যে খেয়াল করেন, তখন এটার চেহারাটা কিন্তু এরকম হয়ে গেছে। কি ক্লিয়ার? কাস্টমাইজের মধ্যে যে জিনিসটা থাকবে, আমাদের অনেক বেসিক ইনফরমেশন থাকবে, যেমন সাইড আইডেন্টিফাই। এই যে মনে আছে আমরা যদি একটা লোগো দিতে চাই, লোগো দিতে পারি, যে পোর্টফোলিও নাম দিছিলাম, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। বোঝা গেছে? এখানে দেখেন, এখানে লেখা আছে পোর্টফোলিও জাস্ট অ্যানাদার ওয়ার্ড পেজ, তো আমরা এরকম লিখি। বোঝা গেছে? পোর্টফোলিও নামে এখানে যেটা আছে, আমরা এরকম একটা সাইডের নামটা চেঞ্জ করব। কিতে আসবে, নাইম আসলো, আর এখানে আমরা এরকম বলে দিলাম প্রফেশনাল ওয়েব ডেভেলপার। ওকে, প্রফেশনাল কি ওয়েব ডেভেলপার। যখন আমি এখান থেকে পাবলিশ করব, আমি চাইলে এখানে একটা লোগো দিয়ে দিতে পারি। বোঝা গেছে? একটা লোগো দিয়ে দিতে পারি। তো যখন আমরা এরকম করব, তখন সাইটটা আপনি এখানে এসে রিলোড করেন, এখানে দেখেন কি চলে আসছে, নাইম প্রফেশনাল ওয়েব ডেভেলপার। বোঝা গেছে? চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমি কিন্তু প্রথমে একটা নাম দিচ্ছিলাম, পরে কিন্তু চাইলে চেঞ্জ করতে পারতেছি। ওকে, সো এই ধরনের বেসিক কিছু চেঞ্জ আছে। কালার আমি যদি চাই যে ডিফল্ট বা কাস্টম যদি কোনো কালার আমি নিতে চাই, আমি নিতে পারবো। এটা ডিপেন্ড করবে থিমের উপরে। মেনু রিলেটেড আমি এখানে যা কিছু করতে চাই সব কিছু আমার এখানে আসবে। আমার উইজেটসের মধ্যে কি থাকবে, ওকে, এখন তো আমার এখানে উইজেটস আমি দেখাবো। যেমন ধরেন উইজেটসের মধ্যে আমাদের কি কি জিনিস আছে, সার্চ আছে, খেয়াল করছেন? এরপরে কি আছে, আমাদের রিসেন্ট পোস্ট, এই যে দেখেন রিসেন্ট পোস্ট। অর্থাৎ এটা এখন আপনারা বুঝবেন না, এটা আমি একটু পরে বুঝাবো উইজেটসগুলো। হোম পেজ সেটিং মানে আমরা অনেক সময় এরকম চাই যে আমার হোম পেজ বলতে যে আমার প্রথমে কোন পেজটা লোড হবে। আমার ধরেন 10টা পেজ থাকতে পারে, বাট আমি চাচ্ছি যে আমার হোম পেজ ছাড়া আমি অন্য আরেকটা পেজে প্রথমেই মানুষ ওয়েবসাইটে ঢুকলে এই পেজটা আগে দেখতে পারবে। তো আমরা চাইলে এখান থেকে এটা সেট করে দিতে পারবো। ওকে, এখানে আমাদের বিভিন্ন এডিশনাল সিএসএস যদি চাই, আমাদের দরকারি কোনো সিএসএস করার জন্য, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা জাস্ট খালি চেয়ার আজকে একটু দেখে নিচ্ছি। ওকে, বাট আমরা একবার দুবার কাজ করলে এগুলো সম্বন্ধে আমরা বুঝে যাব। স্যার একটা কথা ছিল, অবশ্যই বলেন। স্যার ভিডিওগুলো স্যার অনেক বড় বড় হয়ে যাচ্ছে স্যার, যখন আমরা শিখতে যাব তখন তো স্যার প্রবলেম হয়ে যাবে ভিডিও দেখতে। কেন? শর্ট শর্ট করে ভিডিও বানালে স্যার ভালো হয়।
ভাই আমার তো শোনেন, শোনেন আমি আমি বলি, আপনাদের কিন্তু যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন ভিডিও খুব বেশি লাগবে না, ভিডিও তো পাবেনই, আপনাদের তো সুবিধা হচ্ছে আপনারা তো টেনে টেনে ভিডিও দেখতে পারবেন। ওকে, আমি যদি বেশি খণ্ড খণ্ড এখন করতে যাই আমি তো অনেক ঝামেলায় পড়ে যাব, বোঝা গেছে? সেভ করা আবার একদিন এরকম করলাম, প্রতিদিনই আপলোড করি, কোনো একদিন আপলোড করতে গিয়ে একটা ফাইল মনে করেন মিস করে গেলাম। ওকে, সো সো তখন আসলে হ্যাসেলটা বেশি হবে। আমি যে পড়াচ্ছি আপনারা সবাই কি বুঝতেছেন? হ্যালো, আচ্ছা, এমনি কারোর কি কোনো সমস্যা হয়? না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, গুড। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা মানে গুড। আমরা এখন যে জিনিসটা করব, এখানে আমরা যখন এই পেন্সিলে কাস্টমাইজের মধ্যে আসব, উইজেটস কি জিনিস এটা বলছি, মেনু তো আসলে আমাদের একটা ওয়েবসাইটের মেনু লাগে, যেমন এই যে একটা মেনু। ওকে, এরকম মেনু রিলেটেড কাজগুলো আমরা এখানে মেনু থেকে করতে পারি। থিম এডিটর, এখান থেকে গিয়ে আমরা যদি মনে করি যে কোনো কোডে আমরা হাত দেব, বুঝছেন? আমরা যদি চাই যে কোনো কোড নিয়ে আমরা কাজ করব, ওকে, যেমন কোনো কোডের মধ্যে চেঞ্জ করব, এই যে এখানে দেখেন সিএসএস কোড আছে, বা এরকম কোনো একটা কোডে গিয়ে আমরা হাত দেবো, বোঝা গেছে? তো এগুলো এখন আমরা হাত না দেওয়ার চিন্তা করি, বোঝা গেছে? হ্যালো, আমরা এখন হ্যাঁ হ্যাঁ, আমি তো নিচে দেওয়ার কথা আপনার বলছি। আপনি আপনার মতো ডিজাইন করেন, পরে ওইটা আমি দেখবো না। ওকে, আপনি আপনার মতো করে করেন, আজকে বাসায় গিয়েও করেন, করে কালকে সকালে নিয়ে আসেন, কোনো কারেকশন লাগলে আমি করাই দেবো না। আচ্ছা যান, ওকে চলে যান তাহলে। হ্যালো হ্যালো, সরি, আমার যে প্রোডাকশন টিমের সাথে কথা বলতেছিলাম। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমরা এখান থেকে কোড আমরা এডিটের চিন্তাটা আগে প্রথমেই না করি, বোঝা গেছে? এগুলো অনেক বড় জিনিস, দরকার নাই। আমরা যতগুলো প্লাগ ইন ইনস্টল করবো, চাইলে আমরা এখান থেকে প্লাগ ইন আমরা কি করতে পারি, যত প্লাগ ইন সেট আপ করবো, বা প্লাগ ইন যদি চাই যে এখন এটা কাজ করাবো না, এখান থেকে ডিঅ্যাক্টিভ বা ডিলিট করে ফেলতে পারি আমরা। ওকে, এরপরে ইউজারের মানে হচ্ছে যেটা, যে আমরা যদি চাই যে নতুন, আমরা যেমন একটা ইউজার ছিল, অল ইউজারে গেলেই যে দেখেন আমি যে একজন ইউজার ছিলাম ফার্স্টে যখন ক্রিয়েট করছি, আমার সেই ইউজারের ইনফরমেশনটা এখানে আসছে। আমি যদি চাই যে নতুন একটা ইউজার বানায় দেবো অন্য একজনরে, তো আমরা যখন অন্য একজনরে বানায় দেবো, তো তখন এখানে অ্যাড নিউ এর মধ্যে গেলে নাম দেব, ইমেল দেব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড, এখান থেকে আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড হচ্ছে জেনারেট করতে পারবো। এবং তার রোল মানে হচ্ছে যে এ যখন এখানে আসবে, আরেকজন যখন এখানে লগ ইন করে আসবে, মানে তার রোল মানে তার মানে সে কতটুকু জিনিস দেখতে পারবে। হ্যাঁ, কোন ওয়েবসাইট বলতে ধরেন আমি একজন অ্যাডমিন, বোঝা গেছে? আমি একজন অ্যাডমিন, আমার মানে না সরি, আমি আপনার এখানে নতুন ইউজার বানাইলাম, তো আপনার একটা ওয়েবসাইট আছে www.umuk.com, বোঝা গেছে? সো জাস্ট এখানে এটা আসবে, এটা ছাড়া কিছু না। এখানে সবসময় মাথায় রাখবেন অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ারটা সব থেকে বেশি, এরপর আছে এডিটর আছে, অথর আছে। না না না, ওয়েবসাইটটা এই মানে এটা ম্যান্ডেটরি না, এই যে দেখেন এটা ম্যান্ডেটরি, রিকোয়ার্ড যেটা লেখা আছে কি। ওকে, এখানে আমাদের এগুলো নিয়ে বিশেষ সেশনই হবে, এই যে একটা রোল টোল কিভাবে আমরা সেট করব, বোঝা গেছে? তো এখন শুধুমাত্র দেখে রাখেন, এখান থেকে আমরা কি করতে পারি, এগুলা ক্রিয়েট করতে পারি, বোঝা গেছে? ওকে, প্রোফাইলে যদি আসি, আমরা প্রোফাইলে আসলে যেটা দেখতে পারবো যে এখানে প্রোফাইল রিলেটেড, এই যে আমি যে একটা অ্যাকাউন্ট ছিল আমার, নিক নেম, বোঝা গেছে? ডিসপ্লে নাম কি থাকবে, এটাই থাকবে কি না, কন্ট্যাক্ট ইনফরমেশন, বোঝা গেছে? ওয়েবসাইট হ্যান ত্যান, এগুলো অনেক কিছুই আসছে। ওকে, টুলসের মধ্যে গেলে এইটা আমাদের এখন আপাতত দরকার না, এটা হচ্ছে আমরা আমাদের এর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট, ওকে, সাইট হেলথ, এরকম, অর্থাৎ এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। তো আমরা এখন এটা চাইলেও এটা আমরা এখন নিয়ে কাজ করতে পারবো না। তবে একটা জিনিস মাথায় রাখেন যে আমরা একটা আমাদের ডাটাবেসে বা আমাদের ডাটাগুলো যদি এক্সপোর্ট করে রাখতে চাই, বা আমরা কোথাও থেকে যদি ইম্পোর্ট করতে চাই, তো তাইলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা এই মেনুগুলা ইউজ করি। তো এগুলো এখন আমাদের খুব একটা দরকার পড়বে না। আমরা যদি সেটিংসের মধ্যে আসি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। জেনারেলের মধ্যে যদি আসি, দেখেন
ওই যে আমি একবার কিছুক্ষণ আগে চেঞ্জ করলাম না কাস্টমাইজে আমার নাম, আমার সাইডের নাম কি লিখছিলাম, পোর্টফোলিও ছিল কি এরকম ছিল না, আমি কি চেঞ্জ করছি? হ্যালো, আচ্ছা নাইমে আমি চেঞ্জ করছি। তো তখন যে জিনিসটা হচ্ছে যে কেউ আর আসে নাই। আচ্ছা, তো এখানে যখন এখানে যখন আমি চাইলে আবার এখান থেকে চেঞ্জ করতে পারি, দেখেন সব কিছুই চেঞ্জ করতে পারি। ওকে, কি বলতেছে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কি বলতেছে এনি ওয়ান, যে কেউ কি রেজিস্ট্রেশন করতে পারবে। আমি যখন এখানে টিক চিহ্ন দিয়ে দেব তখন আমরা যেখানে লগ ইন করলাম না ওখানে দেখবেন সাইন আপেরও একটা মেনু চলে আসবে। ওকে, আমি একটু আপনাদেরকে দেখাই যে এখান থেকে গেলে আমি যখন নর্মালি এখান থেকে আমি এটা সেভ, আমার এখানে আমি কিছুই করলাম না, আমি জাস্ট লগ আউট করে দিলাম, লগ আউট করলাম। খেয়াল করেন এখানে কিন্তু দেখেন এখানে কি বলতেছে, ইওর ইউজার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রিমেম্বার মি লস্ট ইওর পাসওয়ার্ড গো টু নাইম। গো টু নাইম মানে এই যে আমাদের হচ্ছে ওয়েবসাইটের কথা বলতেছে। দেখেন এখন আর কিন্তু কালো দাগ থাকবে না, কারণ আমি যে লগ আউট হয়ে গেছি। তো আমি আবার নতুন করে যখন লগ ইন হব তো তখন এখান থেকে এরকম হবে 1 2 3 4 5। ওকে, তো এরকম যখন আমাদের আসবে তো যখন আমরা আবার এখান থেকে গিয়ে এই জেনারেলের মধ্যে বলে দেব যে আমার এটা এনি ওয়ান কি করতে পারবে, এনি ওয়ান এখান থেকে কি করতে পারবে, সে রেজিস্ট্রেশন করতে পারবে। এবং যদি রেজিস্ট্রেশন করে তাহলে তার রোল কি হবে, হ্যাঁ অবশ্যই সে কি হবে, সে হচ্ছে সাবস্ক্রাইবার হবে। ওকে, বাট আমরা তারে কোনো সময় অথর এডিটর অ্যাডমিনিস্ট্রেটর এগুলো কিন্তু দেবো না, এগুলো একটু পাওয়ারফুল, বোঝা গেছে। ওটা ডিপেন্ড করবে আসলে মানে আমরা তারে কি করতে দিচ্ছি। ধরেন সেও লিখতে পারবে, ধরেন একটা ব্লগ বানাইলাম তাহলে তাহলে আমরা কি কন্ট্রিবিউটর বানাই দিতে পারি। ওকে, সো আমরা এরকম করে যখন আমরা সেভ দিলাম তো তখন দেখবেন আমরা যদি সেভ দিয়ে যদি আবারও যদি লগ আউট করে দেই, ওকে খেয়াল করেন এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এখন কি, হ্যালো হ্যালো কি, আচ্ছা এটা কি আগে কি ছিল? আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি, হ্যাঁ আচ্ছা কি কিছু লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো, হুম হ্যালো, আচ্ছা ওকে। সো আমরা যদি আমরা তো বুঝতে পারতেছি এটা নাকি যে আমাদের কিন্তু আগে কিন্তু এটা কিন্তু ছিল না। তো আমরা এখন যে জিনিসটা করব যে আমরা তাইলে এখান থেকে যদি চাই যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে তখন এই মেনুটা কিন্তু আমার আসবে। তো আমরা এখান থেকে তাইলে এখান থেকে কি করব, আমরা এখান থেকে এইটা আমরা তুলে দেব। ওকে, এবং আমাদের এখান থেকে কি হইলো, আমাদের ডেটের ফরম্যাট কীরকম হবে, আমরা চাইলে এই ফরম্যাট দেবো কিনা, এই ফরম্যাট আসবে কিনা। ওকে, এখানে বিভিন্ন বা আমরা আমাদের মতো কাস্টম আমাদের মতো করে ফরম্যাট বানিয়ে নিতে পারি, টাইমটা কিভাবে কোন ফরম্যাটে শো করবে বোঝা গেছে। এবং আমাদের টাইম জোন কোনটা, আমাদের টাইম জোন কোনটা, ইউটিসি কত 6+ নাকি +6, ঠিক না। আমরা এখান থেকে সেভ করে দেব, তার মানে এখন আমাদের বাংলাদেশি টাইমটা অনুযায়ী সে হচ্ছে কাস্ট করবে। সাইড ল্যাঙ্গুয়েজ ইংলিশে যে মনে আছে আমরা চাইলে আবার এখান থেকে বাংলা বা আদার্স চেঞ্জ করে দিতে পারি। আসেন একটু বাংলা বানাইলে কীরকম হয় একটু দেখে আসি। দেখেন বাংলা বানাইলে যেটা হচ্ছে যে আমরা বাংলাই বানাই, তো বাংলা যখন আমরা বানাবো তো তখন দেখেন আমার ওয়েবসাইট যে কি যে বাংলা হবে ব্যাপারটা এরকম না। খেয়াল করছেন এই যে এখানে কিন্তু নাইম লেখা আছে, ওয়েলকাম, আমি যে লেখাগুলা দিছি কিন্তু যেগুলা জিনিস ছিল আমার উইথডেটসের নাম বা আদার্স যে নামগুলা এগুলা কিন্তু কি আসছে এখানে বাংলা আসছে, বোঝা গেছে। আচ্ছা গুড, এখানে বাংলা আসলো, এটা সবই ঠিক আছে, কিন্তু এটা ইফেক্ট ফেলবে কোথায়, যে এখানে দেখেন এখানে কি লেখা, হ্যালো এখানে কি প্রকাশনা সমূহ, বোঝা গেছে নতুন আরেকটি। আপনার কাছে কি মনে হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি? হ্যাঁ হ্যাঁ ইংলিশে বেটার, বোঝা গেছে। তো তার মানে আমরা চাইলে আবার চেঞ্জ করতেও পারি। তো আমরা এখানে ইংলিশ এই ইউনাইটেড এই স্টেটের ইংলিশটাই দিয়ে দিই।
ওকে ওকে, এখানে দেখবেন এখন, এবং এটা দেখতে ভালো লাগবে, বোঝা গেছে? আচ্ছা গুড। এর মানে আমরা এখান থেকে এটা করতে পারি। রাইটিং এর মধ্যে যে জিনিসটা আছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, অনেক সময় আমরা যখন কোনো পোস্ট আমরা করব, তো ধরেন আমাদের মনে নাই এটা সিলেক্ট করে দিতে, এটা ক্রিকেটের আন্ডারে, তার মানে যখন আমরা তারে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে না দেব, তখন সেটা কি হবে, সে আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি থাকবে, অটোমেটিক ডিফল্ট ওইটার আন্ডারে চলে যাবে, বোঝা গেছে? ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, বোঝা গেছে? স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে, আমরা তাহলে চেঞ্জ করতে পারি, বোঝা গেছে? মেল সার্ভার আর ওকে, অর্থাৎ আমরা যদি চাই যে কোনো মেলের কোনো কাজ থাকবে, বোঝা গেছে? ওই যে দেখলেন না পিএসপি মেল আর বাদার্স, আমি ফার্স্টে দেখাইছিলাম। তো এইটা এখন আমাদের ভাই আসলে দরকার নাই, এটা অ্যাডভান্স লেভেলের একটু, বোঝা গেছে? কারণ এটা বোঝাইতে গেলে আমার একটু সার্ভার টার্ভারে অনেক কিছু বোঝায় আসতে হবে। সো এই জন্য এটা এই পার্টটা থাক, আমরা নেক্সটে কাজ করতে গেলে এই ধরনের জিনিসগুলো আমাদের লাগবে। ওকে, তো রিডিং এর ক্ষেত্রে যদি আমরা আসি, কি বলতেছে যে এখানে যদি চাই যে আমরা অন্য কোনো পেজের হোম পেজ আকারে নিয়ে আসবো কিনা, তার মানে অন্য যদি কোনো পেজ থাকে, দেখেন একটা পেজই বানানো আছে, কি সিম্পল পেজ। তো এইটাও আমরা সামনে দেখব। আমরা ডিফল্টভাবে আমরা কি করি যে না আমাদের এইটাই থাক, এবং ফুল টেক্সট আমার এখানে ফিডের মধ্যে শো করবে কি না। হ্যাঁ, এই যে খেয়াল করেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকভারেজ, আমরা যদি ওখান থেকে এটা না করতাম, আবার ভেতরে এসে আমরা করতে পারি, বা এক সময় আমরা চাচ্ছি ইঞ্জিন এটা পড়ুক, তখন আবার এটা আমরা তুলে দিতে পারি, বোঝা গেছে? এরকম। আচ্ছা, ডিসকাশনের মধ্যে যদি আমরা আসি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু পড়তে হবে। দেখেন কয়েকটা জিনিস মাথায় রাখেন এখানে। অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লক লিঙ্ক ফ্রম পোস্ট, বোঝা গেছে? অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার্স ব্লগ, অ্যালাউ পিপুল সাবমিট কমেন্ট অর অন নিউ পোস্ট, বোঝা গেছে? মানে আমাদের এই কোনো পোস্ট যে এটা করবো, এটার মধ্যে কি আমাদের যে কেউ কি কমেন্ট করতে পারবে কিনা। কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। ওকে, কি বলতেছে এখানে, ইউজার মাস্ট বি রেজিস্ট্রেশন লগ ইন কমেন্ট, অর্থাৎ কমেন্ট করতে গেলে কি কি নিয়ম আমরা রাখবো। অটোমেটিকলি ক্লোজ কমেন্ট অন 14 দিন পরে, তো আমরা এটা সিলেক্ট করব না। শো কমেন্ট কুকিজ, হ্যাঁ অপশন চেক বুকস অ্যালাউ, ঠিক আছে, আমরা চাইলে এটা করতে পারি। যেগুলো ডিফল্ট দেওয়া আছে এগুলো থাক। ওকে, তো এখানে আমরা যদি চাই যে ইমেল দিতে পারি, এনি অন পোস্টে কমেন্ট, বোঝা গেছে? ওকে, যে কেউ আমার পোস্টে হচ্ছে কি করতে পারবে কিনা, কমেন্ট করতে পারবে কিনা, এবং এটার জন্য কোনো ইমেল আমি পাবো কিনা, বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে বিফোর কমেন্ট অ্যাপিয়ার্স কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ। দেখেন আমরা যদি এটা করে দিই, তার মানে আমার একটা, ধরেন আমি একটা নিউজ পেপারই করলাম বা একটা ব্লগই করলাম, এখানে অনাকাঙ্ক্ষিত মানুষ এসে আজে বাজে কমেন্ট করে, তো যদি আমি এটা টিক চিহ্ন দিয়ে রাখি, তার মানে কি হবে, যদি কেউ আসে এবং তার ইচ্ছা মতো যদি সে কমেন্টও করে, তাও এই কমেন্টটা আমার সাইডে শো করবে না যতক্ষণ না আমি কি করব, অ্যাপ্রুভ না করব, বোঝা গেছে? আমার কথা কি বুঝছেন আপনারা? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এখানে যে জিনিসটা বলতে ডিফল্ট অ্যাভাটার, অর্থাৎ যদি আমি ছবি না থাকে তাইলে কোন ছবিটা শো করবে, এটা আমি চাইলে ব্ল্যাঙ্ক দিতে পারি, এইটা দিতে পারি, এইটা দিতে পারি, বোঝা গেছে? ওকে, এরকম আর কি। আমি যদি চাই যে শো অ্যাভাটার, আমার এটা শো করার দরকার নাই, ঠিক আছে, মানে তাইলে সে কিছুই শো করবে না। আর যদি এরকম দেই তাহলে ডিফল্ট ওরা হচ্ছে এটা দিয়ে রাখবে। ওকে, মিডিয়ার মধ্যে যদি আসি, এখানে মিডিয়ার মধ্যে যে জিনিসটা এখানে একটা আসছে যে আমরা একটা ছবি যখন আপলোড করি, তখন ছবির সাইজ অনুযায়ী সে অনেকগুলা সাইজ বানায় নেয়। যেমন থাম্বনেইলের জন্য তার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 150 বাই 150, অর্থাৎ আমার ওয়েবসাইটে কোথাও যদি থাম্বনেইল কোনো ইমেজের দরকার পড়ে, তাহলে ইমেজ আপনারা যত বড়ই আপলোড করেন না কেন, সে 150 বাই 150 ইমেজ সাইজ করে নেয়। মিডিয়াম সাইজ, অর্থাৎ আমরা অনেক জায়গাতে আমাদের মিডিয়াম টাইপের ইমেজ দরকার পড়ে, এটার আপনি যত বড় ছবি আপলোড করেন না কেন, সে 300 বাই 300 একটা সাইজ করে নেয়, এটা হচ্ছে তার সাইজ। আমি চাইলে বাড়াইতে পারি, কমাইতে পারি। লার্জ সাইজ, অনেক সময় অনেক বড় ধরনের ইমেজ আমাদের বিভিন্ন জায়গাতে দরকার পড়ে, তো সেই জায়গাটাতে বেশ করে এগুলো পোস্টের ক্ষেত্রে, বোঝা গেছে? তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সে সাইজ বানায় নেয় 1024। ওকে, ফাইন। এই যেখানে কি বলতেছে, অর্গানাইজ মাই আপলোড ইনটু মান্থ এন্ড ইয়ার বেস ফোল্ডার। ওকে, হ্যাঁ, সো এই যে ছবিগুলো আপলোড করি, এটা যেটা হয় যে এটা হচ্ছে অটোমেটিকলি
হচ্ছে সে মান্থ এবং ইয়ার বেস সে ফোল্ডার জেনারেট করে নেয়। আমরা যদি চাই যে না, তাইলে আর সে জেনারেট করে নিবে না। ওকে, সো এটা যেমন আছে এরকমই থাক। আমি যদি পারমালিঙ্কের কথা বলি, মানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা কেমন হবে, বোঝা গেছে? খেয়াল করেন, আপনি যদি এরকমভাবে দেখেন, ধরেন এর একটা পোস্ট আমি ক্লিক করলাম, লিঙ্কটা এরকম হইলো না? খেয়াল করেন, 2021-5-1 হ্যালো ওয়ার্ল্ড, দেখতে ভালো লাগতেছে না, বোঝা গেছে? আমি চাই আমার লিঙ্কটা এরকম হোক। আমরা সব মানে সবসময় যে এরকমটাই, এই যে এইটাই বেশি ফলো করি পোস্ট নেম অনুযায়ী। তো যদি আমরা চেঞ্জ করি, তাইলে আমরা একটু যদি আসি আবারও, ওকে, আমরা যদি এখানে যদি আসি, হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যদি ক্লিক, কি হলো খেয়াল করেন, এবার কিন্তু লিঙ্কটা কেমন হয়েছে বলেন তো? হ্যালো হ্যালো ওয়ার্ল্ড এখনটা কি? হ্যাঁ, এটা কিন্তু সুন্দর হয়েছে, বোঝা গেছে? পোস্টের যে নাম বা যে টাইটেল, এটা অনুযায়ী এখানে হয়েছে। সো আমরা সবাই কি বুঝছি? হ্যালো, জি স্যার, মোটামুটি মোটামুটি আমরা বুঝছি, ঠিক না? আসেন এবার আমরা যে জিনিস, ভিডিওটা দিয়ে দিন তাহলে একটু। না না, এটা তো অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। আজকেই পেয়ে যাবেন ফিড, একটু পরেই, বোঝা গেছে? ক্লাস শেষেই। আচ্ছা, ওকে ফাইন। সো আমরা যদি চাই, এবার আসেন আমরা একটু ছোট্ট একটু কাজ করি আমরা। আর সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটের চেহারাটা চেঞ্জ করতে। তার মানে আমরা এখান থেকে যাব, আমরা এখান থেকে গিয়ে আমরা থিমটা চেঞ্জ করবো, বুঝা গেছে? থিম আমরা কয়েকটা ভাবে আমরা কাজ করতে পারি। তো থিমের মধ্যে গেলে আমরা যদি এখানে অ্যাড নিউ এর মধ্যে আসি, তো এখান থেকে গিয়ে আমাদের সরাসরি দেখেন, আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে সাইডে ঢুকছিলাম না, ঠিক এইটার যে পেজটা আছে থিমের, খেয়াল করেন আমাদের কিন্তু যখন আমরা এখান থেকে করতে, আমাদের ওই জায়গাতেই নিয়ে আসছে, দেখেন ওই জায়গাটাতে কিন্তু নিয়ে আসছে আমাদের। ওকে, আচ্ছা, হ্যালো, জি স্যার, বুঝলাম না, আমাদের ব্রেক দেওয়ার জন্য কি 5 মিনিটের? আমি আর 5 মিনিট ক্লাস শেষ করে দেব। ওকে, হ্যাঁ, আচ্ছা, আর 5 মিনিট করে ভাই ক্লাসটা শেষ করে দিই। আপনি কি জামাতে নামাজ পড়বেন নাকি? না, ওটা মিস হয়ে গেল আর কি। জামাত মিস হয়ে গেছে, শেষ করে দেন। আচ্ছা আচ্ছা, সরি আমি আসলে, হ্যাঁ, আচ্ছা। তো এখান থেকে যেটা হচ্ছে যে আমরা যদি ওয়ান নামে একটা থিম আছে, ওকে, ওয়ান নামে একটা থিম আছে, আসলে থিমের অভাব নাই, বোঝা গেছে? এখানে আমরা যে কোনো ধরনের থিম যদি মনে করি, যেমন পোর্টফোলিওর জন্য থিম খুঁজতেছেন? হ্যাঁ, পোর্টফোলিও টাইপের জন্য একটা থিম হলে ভালো হয়। বা আমরা এখানে যদি পোর্টফোলিও লিখে দিই, পোর্টফোলিও, ওকে ওকে, এটা যেমন এই যে এটা বেশ সুন্দর আর কি। তো আমি এই যে এইটা যখন ইনস্টল করব, এটা একটু দেখাই, এটা বেশ সুন্দর থিম একটা, দেখেন এখানে ইনস্টল করলাম। ওকে, এটা ইনস্টল করলাম, এবং এই আমি যখন ইনস্টল করলাম এখান থেকেও অ্যাক্টিভ করা যাবে। আবার আমি যদি থিমের মধ্যে এখানে আসি, এখানে আমার অ্যাক্টিভ করার একটা অপশন দিবে। অ্যাক্টিভ যখন আমি করব, এবং অ্যাক্টিভ করলে কি বলতেছে, বিগিনিং, মানে এই থিমটা নিয়ে কাজ করতে গেলে তখন দেখেন চেহারা আমার অলরেডি কিন্তু থিমের এরকম একটা চেহারা চলে আসছে। ওকে, বাট আমি চাচ্ছি এখন কি বলতেছে, বিগিনিং ইনস্টল প্লাগইন, মানে কিছু প্লাগইন আমার কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। তো এরকম আমি ইনস্টল করে নিলাম। ওকে, আমরা এটা হচ্ছে করে নিলাম এখান থেকে। ওকে, এবং এটা অ্যাক্টিভ করে নিলাম। ওকে, আমরা অ্যাক্টিভ করে নিলাম। তো আমরা এসে একটু দেখি এখানে কি অবস্থা। ওকে, এখানে এটা এরকমভাবে আছে, এখনো পর্যন্ত তেমন কিছুই নাই। তো আমরা এখান থেকে যখন আসব, আমরা এপিএন্সের মধ্যে আমাদের থিম এডিটর মেনু হেডার, মানে দুইটা প্লাগইন একবারে সিলেক্ট করে আমরা একটু দেখে আসি। থিম অপশন, হেডার অপশন, এখানে খুব সুন্দর করে বলতেছে। আমাদের এখানে একটাই ছিল,
আমরা দেখে নিই এটার ইয়েটা কাস্টমাইজ এখানে খুব সুন্দর করে এটা বলে দিচ্ছে প্লাগইনসের মধ্যে এখানে যখন আসবো এটা ঠিক আছে আমরা এই যে দেখেন এখানে কি আসছে এখানে মেনুটা ছিল না এর আগে ইম্পোর্ট কি ডেমো ওকে এই ইম্পোর্ট ডেমোর মধ্যে যদি আমরা আসি ইম্পোর্ট ডেমোর মধ্যে গেলে এখানে আমাদের অনেকগুলা ডেমোই দেওয়া আছে তো আমরা কোনটা করতে চাচ্ছি আমরা এইটার ডেমো আমরা কোনটার ডেমো নেব খেয়াল করছেন আমার ওয়েবসাইটটা আমি কার মতো চাচ্ছি কিসের মতো চাচ্ছি আমি এইটার মতো চাচ্ছি তো এটা ইম্পোর্ট ডেমো যখন করব তখন এটা যেটা হবে আমি এখান থেকে কন্টিনিউ যখন করব ওকে ওকে একটু টাইম দেব আমরা স্যার একটা কোশ্চেন ছিল অবশ্যই স্যার মনে করেন যে এখানে তো মানে অনেকে নতুন আছে বা হ্যাঁ হ্যাঁ লেভেলের তো আপনি একদিনে যদি মানে এত মানে মানে অনেকটা কভার করেন তখন আর কি বুঝতে একটু সমস্যা নাই মানে আজকে তো আমাদের বেসিক ছিল আমি যদি ধরেন আজকে তো মনে করেন আমি যেটা করছি আমাদের মূল যেটা ক্লাস ছিল এটা কিন্তু আমরা কিন্তু করে ফেলছি বুঝছেন হ্যাঁ তো এখন শুধুমাত্র একটা থিম দিয়ে খালি আপনাদেরকে এখন দেখানোর ট্রাই করতেছি যে দেখেন খুব সহজে আমরা একটা সাইট বানায় ফেলতে পারি বোঝা গেছে এটা ছিল হচ্ছে এই যে এখনকার যেটা কনসেপ্ট সো আমি ক্লাসও যে অনেক বেশি নিচ্ছি এরকম না মাত্র কিন্তু 1 ঘন্টা ক্লাস নিছি হ্যাঁ এবং আমার মনে হয় আমি একটু স্লো আগাই নাই আপনাদের কাছে কি মনে হয় আমি কি অনেক ফাস্ট আগাইছি না স্যার ঠিক আছে তবে আমার মনে হয় আরো অনেক ভালো মনে হয় যখন আমরা গ্রুপে ডিসকাশন করি আরো বেশি স্পিডে হ্যাঁ না আমি কিন্তু অনেক স্লোলি আগাচ্ছি বোঝা গেছে কারণ আপনারা যাতে সবাই বুঝতে পারেন ওকে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলতেছি আর কোন জায়গায় আটকালে তো ভিডিও আছেই পজ করে হ্যাঁ হ্যাঁ ওকে সমস্যা নেই ভাই আপনার টেনশন করেন না আমি আমি এতটুকু বলতেছি কারোর সমস্যা হোক এমনভাবে আমি কোনো কিছুই করব না বোঝা গেছে এটা নিয়ে আপনার কোনো টেনশনই করবেন না আপনাদের যাতে সমস্যা না হয় এটা অবশ্যই আমি দেখব আর কালকের ওই ভিডিওটা কেন আপলোড করি নাই ওটা তো আসলে খুব ভালো সাউন্ড বা আদার্স মানে মানে সব কিছুই ঝামেলা ছিল ওকে আমি পরে যখন এটা ওপেন করে দেখছি তো এই জন্য ভিডিওটা আর আপলোড করি নাই ওকে হ্যালো কিছু সমস্যা নেই স্যার একটু টাইম লাগবে জাস্ট এটা হতে থাক আমরা ততক্ষণ এদিকে একটু দেখতে থাকি যে এদিকেও আমাদের আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে সাইডটা ওকে খেয়াল করেন এই যে দেখেন এটা কিন্তু আমাদের এই যে এখান থেকে কি হচ্ছে এই যেখান থেকে ডেমোটা এটা হয়ে গেছে না এই যে আমাদের কিন্তু এটা কমপ্লিট এবার দেখেন আমরা কিন্তু কোনো কিছুই করি নাই দেখেন মানে জাস্ট শুধু সেট আপ করতে একটা থিম পছন্দ করছি এবং এই থিমটার মধ্যে যখন আমি এরকম যখন আসছি দেখছেন এটা কত সুন্দরভাবে এটা সাইড হয়ে গেছে হ্যালো জি স্যার ওকে তো এখন আমরা কি করতে পারি এখানে যার ছবি আছে তার ছবিটা আমরা চেঞ্জ করে আমাদের ছবিটা দিতে পারি ঠিক না তো এগুলো আমরা নেক্সটের দিন দেখব এবং দেখেন ওয়েবসাইটটা কত সুন্দর এটা কিন্তু রেসপন্সিভ ওকে খেয়াল করছেন হ্যালো না কিচ্ছু করা লাগবে না এটা তো থিমই করা আছে ওকে হ্যালো খেয়াল করছেন স্যার একটা প্রশ্ন হ্যাঁ বলেন স্যার কাস্টমাইজ বলতে কি শুধু আমরা যে ডেমো ইনপুট করার পর আমরা শুধু যে টেক্সট বা ছবি বা এগুলো চেঞ্জ করা কি বোঝায় নাকি নতুন করে একবারে শুরু করা অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটার মধ্যে যেটা থাকবে আমরা যেমন থিমের মধ্য করে যেমন থিমে এরকম আছে আমরা ইম্পোর্ট করে যেমন নেব তেমনই আমরা কোনো একটা প্রিমিয়াম থিম দিয়ে ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী আমরা নতুন থেকে বানাবো
বোঝা গেছে? জি স্যার, জি স্যার। ওকে, আমাদের এটাও থাকবে। ওকে, আপনি সবসময় বেসিকটা ভালো জানলে মানে আপনার কাজ করাটা অনেক ইজি হয় আর কি। স্যার আমাদের তো মনে হয় এলিমেন্টার প্রোটা এটা ইউজ করা হবে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু অলরেডি এলিমেন্টর দেওয়া আছে, বোঝা গেছে? এই যে দেখেন, এডিট উইথ কি এলিমেন্টর, বোঝা গেছে? এই থিমটাতে তারা কিন্তু এলিমেন্টর দিয়েই আসলে এই থিমটা এটা করা। ওকে ওকে, সো আমার মনে হয় আমরা শেষ করি নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, বাট আমি তো আজকে আপনাদের ফার্স্ট ক্লাস নিলাম, আপনাদের একটু মতবাদ জানতে চাই, ক্লাসটা কেমন হলো? ভালো হয়েছে স্যার, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বলেন। স্যার নেক্সট ক্লাস কি এরপর হবে? না না, নেক্সট ক্লাস আগামীকালকে ইনশাল্লাহ নেব। কালকে এই টাইমেই নেব, এবং কালকের পরে গিয়ে একটা লং টাইম একটা ব্রেক থাকবে, বোঝা গেছে? ওকে, জি স্যার। আমরা ঈদের মিনিমাম 1 সপ্তাহ পরে আমরা যেটা করব, মিনিমাম 1 সপ্তাহ পরে, ধরেন 13-14 তারিখ ঈদ হলে 20 তারিখের পরে গিয়ে আমরা ক্লাস করব, বোঝা গেছে? প্রায় ধরেন 20 দিনের মতো একটা গ্যাপ থাকবে আমাদের। তো অ্যাকচুয়ালি গ্যাপটা এটার কারণ হচ্ছে যে আমি নিজে একটু ঢাকার বাইরে যাব, তারপরে ঘটনা হচ্ছে আপনারাও নিজেরা ঈদের মধ্যে ব্যস্ত থাকবেন, ঢাকাতে আসতেও একটু টাইম লাগবে। হ্যাঁ, আমার বাসা পাবনাতে। ওকে, স্যার একটু কোশ্চেন ছিল স্যার। অবশ্যই বলেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। স্যার আমি স্যার মানে লোকাল হোস্টটা ইনস্টল করার পরে স্যার স্টার্ট করলে স্যার কথা যে শাটডাউন হবে দেখায় স্যার। আচ্ছা এটার আচ্ছা এটার মূল যেটা হয়, অনেক সময় আমরা অনেক দিন আগে হয়তো উইন্ডোজ দিছিলাম, ঠিক আছে, হয়তো উইন্ডোজের কোনো একটা ফাইল মিসিং হয়ে গেছে যেটা কিনা আমার জ্যাম্পের সাথে যুক্ত হয়ে কাজ করে। এজন্য আমি অনেক সময় প্রেফার করি যে আপনি যদি ওরকম ঝামেলা হয়, প্রয়োজনে নতুন করে একবার উইন্ডোজ দিয়ে আপনি হচ্ছে জ্যামটা সেট আপ করে নেন। ওকে, স্কাইপটা অন থাকলেও স্যার অনেক সময় মাইস্কোরের সাথে কম্পিটেবল হ্যাঁ, এটা তো আমি হয়তো এটা তো কালকে বলছি। ওকে, এই আপনি আপনার কণ্ঠটা আমার চেনা চেনা মনে হয়। আপনি কি আমাদের প্রিভিয়াস? জি স্যার, আমি সাগর ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। শিশিরের ইয়াতে আসছি। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, বুঝতে পারছি বুঝতে পারছি, সমস্যা নেই। জি স্যার, আহ, আমার সাথে লকডাউনের আগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এই জন্য আপনার কণ্ঠটা আমার পরিচিত পরিচিত মনে হয়। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাইলে আমরা আর কি কারো কোনো প্রশ্ন আছে কোনো? হ্যালো, আর কোনো প্রশ্ন নাই? আমি তাহলে শেষ করলাম, হ্যাঁ?